পায়ের শেপটার জন্য আমাদের রাইট জুতাটা চুজ করা উচিত। যখন প্রথম জুতাটা কিনতে যাবে আপনার মতে কি জিনিসটা ওয়াকিং এর জন্য অনেক ভালো, অনেকে মানে দিস আর ভেরি কমফোর্টেবল আর কি। ভালো জুতা না কিনে আপনি যদি একটা কপি প্রোডাক্ট কিনেন তাহলে আপনার ইনজুরি হওয়ার যে চান্স থাকে সেটা আসলে এর চেয়ে আরো অনেক বেশি এক্সপেন্সিভ। জোরে দৌড়ানোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আস্তে দৌড়ানো। অ্যাক্টিভ থাকতে আমরা কে না পছন্দ করি? সবাই আমরা অ্যাক্টিভ থাকতে চাই। কেউ আমরা রানিং পছন্দ করি, কেউ জিম করতে পছন্দ করি, কেউ সাইক্লিং করতে পছন্দ করি, আবার কেউ পছন্দ করি ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো স্পোর্টস। কিন্তু অ্যাক্টিভ থাকার জন্য আপনার বেশ কিছু টিপস দরকার। আপনি প্রতিদিন কতটা দৌড়াবেন, কেমন খাবার খাবেন, কোন ধরনের অ্যাক্টিভিটিস ফলো করবেন, এসবের জন্য কিছু টিপস হলে কেমন হয়। সেই টিপসগুলো নিয়েই আমরা শুরু করতে যাচ্ছি একটি স্পেশাল পডকাস্ট, ফিট অ্যান্ড লিট। সেই ফিট অ্যান্ড লিটের প্রথম শোতে আজকে আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন ওয়াসিক মুরসালিন। সবাইকে ধন্যবাদ। ওয়াসিক মুরসালিনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। তিনি পেশায় সফটওয়্যার প্রকৌশলী, তিনি রানিং এর সঙ্গে অনেকদিন ধরে ইনভলভ, তিনি একজন এন্ডুরেন্স রানার এবং সবচেয়ে বড় কথা তিনি আজকে আমাদের সঙ্গে কথা বলবেন রানিং এবং রানিং এর জন্য একটা স্পেশাল জিনিস লাগে, সেটা হচ্ছে জুতা বা শু। সেটা নিয়ে বিভিন্ন টিপস এবং ট্রিক্স। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম পডকাস্টে, যেখানে আমরা কথা বলবো ডিফারেন্ট কাইন্ড অফ স্পোর্টস অ্যাক্টিভিটিস জন্য বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য বা রানিং এরই বিভিন্ন রকম প্যাটার্নের জন্য কেমন শু আপনার দরকার। মুরসালিন ভাই, আপনাকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। আগেই বলুন কেমন লাগছে এই এপিসোডে আসতে পেরে? ভালোই লাগছে, যেহেতু রানিং আসলে আমার একটা প্যাশনের ব্যাপার। সো এই সংক্রান্ত যে কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারি ভালো লাগে। সো আপনাকে প্রথমেই আমাদের স্পেশাল শো, আজকে একটা প্রথম শো আপনাকে দিয়ে শুরু হচ্ছে। সো এই জন্য আপনাকে আলাদা করে একটা ধন্যবাদ দিতে চাই। আমরা মূলত দর্শকরা যারা দেখছেন, আমরা অবশ্যই টিপস এন্ড ট্রিক্স দেবো, তবে আমরা কিন্তু আড্ডাও মারবো। সো এই আড্ডার ছলে ছলে হয়তো আমরা অনেক কিছু নিয়ে কথা বলতে পারবো। আমরা আসলে রেগুলারই বিভিন্ন জিনিস নিয়ে আড্ডা দিই। রানিং নিয়ে অনেকদিন ধরে আমরা একে অন্যকে চিনি। সো এগুলো নিয়ে আসলে আমরা আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তো প্রথমেই যেটা নিয়ে কথা বলতে চাই, আপনি তো সফটওয়্যার প্রকৌশলী পেশায়, কিন্তু রানিংটা ব্যাপারটা আপনার মধ্যে এলো কিভাবে? আপনি যদি বলি, ছোটবেলাতে আমরা সবাই কম বেশি দৌড়ে গেছি, কিন্তু একটা সময় পর আমরা অনেকেই কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছেড়ে দিয়েছি বা হয়তো অনেকেই করি, কিন্তু আপনার ক্ষেত্রে সে রানিং এর প্যাশনটা কিভাবে এলো? এটা দিয়ে আমরা শুরু করতে চাই। ছোটবেলায় আসলে যেটা বললে যে হচ্ছে আমরা সবাই আসলে কম বেশি দৌড়েছি স্কুলের স্পোর্টস প্রোগ্রামে। তো যেটা হতো যে 100 বা 200 মিটার যে হিট হতো, সেই হিটে আসলে আমি মানে প্রথম পর্বেই হচ্ছে সপ্তম বা অষ্টম হয়ে বাদ পড়ে যেতাম। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি স্লো রানার। হ্যাঁ, এবং হচ্ছে আমি বিভিন্ন সময়ে মানে দৌড়ানোর চেষ্টা করেছি, কিন্তু দৌড়ালে যেটা হয় যে হচ্ছে আমরা অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করি, একটু পরে টায়ার্ড হয়ে যাই, তারপর ওই দিনের পরে হচ্ছে প্রচন্ড পা ব্যথা হয়, তারপর সেটার পরে হচ্ছে দেখা যায় যে দৌড়টা আর কন্টিনিউ করা হয় না। সো সেটা আমার সাথে বড় হয়ে 2-3 বার হয়েছে। তো ফাইনালি যেটা হয়েছে, মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি আসলে রিমোটলি কাজ করি, মানে হয়তো বাইরের কোনো কোম্পানিতে। সো এই রিমোট কাজের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে কোম্পানির এমপ্লয়ীদের বা কলিগদের মধ্যে আসলে ইন্টারাকশন অনেক কম হয়। সো আমাদের কোম্পানিতে একবার একটা এনগেজমেন্ট বাড়ানোর জন্য একটা রানিং চ্যালেঞ্জ ছিল, লাইক 1 মাসে কে কত বেশি দৌড়াতে পারবে। আচ্ছা। সো এই এন্ডুরেন্স রানিং এর সাথে আমি আসলে অপরিচিত ছিলাম, কিন্তু দেখলাম যে হচ্ছে সবাই হচ্ছে বিভিন্ন অ্যাপে তাদের রানিং অ্যাক্টিভিটি রেকর্ড করে সাবমিট করছে। কেউ হচ্ছে প্রতিদিন 10 কিলোমিটার, 15 কিলোমিটার এরকম দৌড়াচ্ছে। সো হচ্ছে সেটা দেখে আমিও চেষ্টা করলাম। আমি হচ্ছে হাঁটা দৌড় মিলিয়ে প্রথমে 1 কিলোমিটার, 2 কিলোমিটার এভাবে করে ম্যাক্সিমাম হয়তো ওই মাসে একদিন 6 কিলোমিটার রান ওয়াক করে শেষ করেছিলাম। আর পুরো মাসে সম্ভবত সেটা প্রায় 40 কিলোমিটারের মতন হয়েছিল। আর যে প্রথম হয়েছিল ওই চ্যালেঞ্জে তিনি দৌড়েছিলেন 400 কিলোমিটার। হ্যাঁ, সো সেখান থেকেই আসলে মানে কিছুটা কনফিডেন্স এসেছে যে হয়তো এটা পসিবল। তো পরবর্তীতে নেক্সট 2-3 মাসে চেষ্টা করে করে ডিস্টেন্স একটু একটু করে পুশ করে প্রথম যখন টানা 5 কিলোমিটার দৌড়াতে পারলাম না থেমে, তো সেটা থেকেই বলা যায় যে আমার রানিং জার্নি শুরু মোটামুটি। গ্রেট। মানে শুরুটা তো শুনলাম। এখন আপনি প্রতিদিন নিজেকে ফিট রাখার জন্য আসলে কি করেন? এখন আসলে তো শুরুটা হওয়ার পর থেকে এভাবে করে দূরত্ব বাড়তে বাড়তে আস্তে আস্তে 10 কিলোমিটার, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথনও ফুল ম্যারাথন এবং কিছু আল্ট্রা ম্যারাথনেও পার্টিসিপেট করার সৌভাগ্য হয়েছে। সো এখন যেহেতু হচ্ছে মানে কিছু লম্বা দূরত্বের রানে অংশগ্রহণ করতে হয়, সেটার জন্য আসলে নিজেকে কিছুটা রেগুলার ট্রেনিং এর মধ্যে রাখতে হয়, মানে স্ট্রাকচারড ওয়েতে ট্রেনিং করতে হয়। সো এই ট্রেনিংগুলো আসলে ইম্পর্টেন্ট, যেন হচ্ছে রানিং এর সাথে সাথে ইনজুরিগুলোকে প্রিভেন্ট করা যায়, বা হচ্ছে এই
মানে দীর্ঘ দূরত্বের যে রানগুলো আছে সেই রানগুলোর জন্য নিজের বডিকে প্রপারলি প্রস্তুত করা যায়। সো এভাবে সো এটার প্ল্যানিংটা আসলে ডেইলি হয় না, মোর লাইক হচ্ছে উইকলি, মান্থলি, অথবা হচ্ছে 3 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম, এভাবে করে ধরে ধরে মানে মাঝে মাঝে স্পিড রান, মাঝে মাঝে লং রান, মাঝে মাঝে কিছু রিকভারি রান, তো এগুলোর সমন্বয়ই হচ্ছে আসলে চলতে থাকে। সো রানিং নিয়ে তো আমরা কথা বলছিলাম, তবে আমাদের আজকের টপিকটা আমরা শুরুতে যদি দর্শকদেরকে আরেকবার মনে করি দিই, আমাদের আজকের টপিকটা কিন্তু ডিফারেন্ট স্পোর্টস ফর ডিফারেন্ট শুজ ফর ডিফারেন্ট স্পোর্টস। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে বেশ কিছু জুতো আছে, এগুলো নিয়ে হয়তো আমরা আজকে কথা বলবো। তো শুরুতেই রানিং নিয়ে আমরা একটু জুতার প্রসঙ্গে একটু যদি আসতে চাই, রানিং এর জন্য তো আমরা জানি যে খুব বেশি ম্যাটেরিয়াল লাগে না, মানে জিনিসটা আসলে কি লাগে, মানে রানিং এর জন্য আমরা সবাই জানি একটা ট্র্যাক লাগে, হয়তো একটা আপনার জায়গা লাগে, কিন্তু আর কি লাগে আসলে? হ্যাঁ, মানে আসলে ট্র্যাকও লাগে না, কারণ হচ্ছে ট্র্যাক লাগে হয়তো আমরা যদি হচ্ছে স্বল্প দূরত্বের রানের কথা বলি, 100 মিটার, 200 মিটার বা 400 মিটার, কিন্তু এন্ডুরেন্স রানিং লাইক 5 কিলোমিটার, 10 কিলোমিটার, অথবা হাফ ম্যারাথন কিংবা ফুল ম্যারাথনের জন্য আসলে যে কোনো রাস্তাতেই দৌড়ানো যায়, বা ইভেন ট্রেইলেও দৌড়ানো যায়। সো রানিং এত পপুলার হওয়ার একটা অন্যতম মূল কারণ হচ্ছে এটা খুবই ডেমোক্রেটিক, মানে যে কেউ অন্য কারোর উপর কোনো ধরনের মানে ডিপেন্ডেন্সি ছাড়াই আসলে শুরু করতে পারে। সো শুধুমাত্র প্রথমে যদি আমরা মানে নেসের গিয়ারের কথা বলি, মানে একটা জিনিস আসলে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা প্রপার রানিং শু। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন আসলে প্রথম 5 কিলোমিটার পর্যন্ত আমার আসলে আমি জাস্ট একটা নর্মাল স্নিকার্স পরে দৌড়াতাম আর কি। সো তখন যেটা হতো যে আমার শিন বোনে আমি একটা ব্যথা অনুভব করতাম, যেটা হচ্ছে আসলে মানে কিছুক্ষণ পর হয়তো চলে যেত, মানে পা প্রপারলি ওয়ার্ম আপ হওয়ার পর। কিন্তু আমি যখন প্রথম একটা প্রপার রানিং শু কিনি, ওই যখন আমি ঠিক করেছিলাম যে মানে টানা 5 কিলোমিটার নিজে দৌড়াতে পারার আগে আমি কোনো রানিং শু কিনবো না আর কি। সো হচ্ছে তারপর যখন প্রথম একটা রানিং শু কিনি, আমি দেখলাম যে আমার শিনবনে যে ব্যথাটা হতো সেই ব্যথাটা আসলে চলে গিয়েছিল। সো এখান থেকে বোঝা যায় যে হচ্ছে মানে আমরা যারা রেগুলার দৌড়াই তাদের ইনজুরি প্রিভেনশন বা প্রপার পারফরমেন্সটা দিতে পারার জন্য একটা প্রপার রানিং শু আসলে খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি বললেন প্রপার রানিং শুটা খুব গুরুত্বপূর্ণ। এখন দৌড়ানোর জন্য তো অবশ্যই বিভিন্ন রকম রানিং শু আছে। সো আপনি যেটা বলেন আপনি এন্ডুরেন্স রানিং করেছেন বা আরো ডিফারেন্ট টাইপস অফ রানিং করেছেন। আমাদের দেশে রানিং নিয়ে বা অনেকেরই একটা হয়তো মানে কনসেপশন থাকে যে ঠিক আছে একটা জুতা পরেই তো দৌড়ায় ফেলা যায়, এটা আসলে খুব মেসিভ কিছু না। সো এই জিনিসটা কি মানে কতটা আসলে আপনার পায়ের জন্য, আপনি যেটা বলেন একটা ইনজুরি প্রবলেম, বাট আপনি তো অনেকের সাথে মিশেছেন বা অনেকের সাথে এগুলো নিয়ে দেখেছেন, বাট ঠিক জুতা না পরলে আসলে কতটা ক্ষতি হতে পারে আপনার যদি রানিং করতে যান আপনার পায়ের? এটা আসলে মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট ইন জেনারেল মানে ইনজুরির একটা চান্স থাকে, এবং হচ্ছে মানে বিশেষ করে যারা একটু লম্বা দূরত্বের ইভেন্টে পার্টিসিপেট করতে চায় বা দৌড়াতে চায়, ধরা যাক হাফ ম্যারাথন মানে 21 কিলোমিটার, 21.1 কিলোমিটার, অথবা ফুল ম্যারাথন মানে 42.2 কিলোমিটার। সো বা 10 কিলোমিটারের উপরে যে কোনো ইভেন্টের জন্যই আসলে একটা প্রপার রানিং শুটা ইম্পর্টেন্ট ইনজুরি প্রিভেনশন এবং হচ্ছে প্রপার কমফোর্টের জন্য আর কি। সো এখানে আসলে কিছু ব্যাপার আছে, যেটা বললাম যে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আসলে আলাদা, তাদের পায়ের গড়নটা আলাদা। কারণ দেখা যায় যে আমাদের পায়ের নিচটা তো আসলে পুরোপুরি ফ্ল্যাট, সো এখানে হচ্ছে একটা কার্ভ আছে, এই কার্ভটাও হচ্ছে কারো কারো বেশি, আর্টটা বেশি, কারো কারো হচ্ছে কম। সো এটার উপর ডিপেন্ড করে সে দৌড়ানোর সময় তার পাটা কিভাবে করে পড়বে, সেটা কি সোজা পড়বে নাকি একটু ডান দিকে ঘুরে পড়বে নাকি বাম দিকে ঘুরে পড়বে, সেটা নির্ভর করে। সো বেশিরভাগ গড়পড়তা বেশিরভাগ মানুষের পা হয়তো সোজাই পড়ে, কিন্তু হচ্ছে যাদের পা দেখা যায় যে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে পড়ে, তারা দেখা যায় যে হচ্ছে নর্মাল শু পরে দৌড়ালে ইনজুরি চান্সটা আরো বেড়ে যায়। সো তাদের পাকে ক্যাটার করার জন্য কিছু ডিফারেন্ট টাইপের শুজ আছে। তারপর আমরা কি ধরনের টেরেনে দৌড়াচ্ছি, লাইক আমরা কি হচ্ছে পিচের উপর দৌড়াচ্ছি নাকি হচ্ছে আমরা একটু নরম মাটির উপর দৌড়াচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে জুতাটা আমাদেরকে কতটুকু, জুতার কুশন কতটুকু থাকবে, এই সাপোর্টটাও ডিপেন্ড করে। সো এই বিভিন্ন ধরনের জুতা আসলে বিভিন্ন মানুষের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমি যদি আপনার কথা সামারি করি, তাহলে আমাদের আসলে পায়ের শেপটার জন্য আমাদের রাইট জুতাটা চুজ করা উচিত।
আর আপনি যেটা বললেন যে ওভারপ্রোনেশন বা সাবপ্রোনেশন বা নিউট্রাল পজিশন, যেমন আমাদের দেশে হয়তো নিউট্রাল জুতাটাই আমরা মনে হয় সবচেয়ে বেশি হয়তো অনেকেই পরে থাকে আর কি। হ্যাঁ, কারণ অ্যাভেলেবিলিটি যেহেতু কম যেহেতু এবং এই কম। মার্কেটটাও যেহেতু এখনো জাস্ট গ্রোয়িং এবং হচ্ছে খুব বেশি মানুষ হয়তো প্রপার রানিং শু চুজ করে দৌড়াতে পারে না, তো অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে যে সবার জন্য হয়তো সো অ্যাভেলেবল আমরা আজকে আসলে বেসিক্যালি বিগিনার রানারদের জন্য অবশ্যই কিছু জুতা নিয়ে কথা বলতে চাই, কারণ যারা দেখছেন এই স্টুডিওতে বা এই শোটা যারা দেখছেন তাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে শুরুটা তো কোথাও থেকে না কোথাও থেকে আমাদের করতে হবে। এই শোটা যারা দেখছেন হয়তো অনেকে এখনো শুরু করতে পারেনি দৌড়টা, হয়তো ভাবছেন শুরু করবেন। সো তাদের জন্য আপনি যে টিপসটা দিচ্ছেন আমার মনে হয় এটাও খুবই ইম্পর্টেন্ট, যে আপনার পায়ের শেপটা বুঝে আমার মনে হয় আপনার জুতাটা চুজ করা উচিত। এবং সো ইনিশিয়াল লেভেলের রানারদের জন্য আমরা অনেক টিপস এবং ট্রিক্স অবশ্যই দেব, তবে তাদেরও কিন্তু জুতা নিয়ে অনেক রকম ফিডব্যাক থাকে যে কোন জুতাটা আসলে শুরু করা উচিত বা কোন জুতাটি। আপনি যখন প্রথম দৌড়াচ্ছিলেন তখন কি টাইপের জুতা আপনার মাথায় ছিল, নাকি তখন এই কনসাসনেস গুলো আসলে কতটা ছিল আপনার মধ্যে? তখন তো আসলে মানে নলেজ বেসও কম ছিল, এত কিছু জানতাম না। তো হচ্ছে তখন যখন আমি প্রথম রিসার্চ করা শুরু করি, তো তখন প্রথম যেই পয়েন্টটা আসে সেটা হচ্ছে জুতার সাইজ কতটুকু হবে। আমরা সাধারণত যেই সাইজের জুতো পরি, রানিং শুর সাইজ তার চেয়ে হাফ বা ওয়ান সাইজ বড় হওয়া উচিত। এটার কারণ হচ্ছে রানিং এর সময় যেহেতু পাটা কিছুটা রোল করে, পায়ের নখটা আসলে রিপিটেডলি সামনের অংশে ঘষা খায়, তো সেটার জন্য নখের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো হচ্ছে হাফ বা ওয়ান সাইজ বড় হলে সেটা অনেকাংশেই রোধ করা যায়। সো সেটা একটা। এটার পর হচ্ছে যে আমরা যদি মানে পায়ের আর্ট টাইপ অথবা হচ্ছে আমাদের রানিং এর সময় পাটা কিভাবে করে পড়ছে, এটা যদি আমাদের বোঝার কোনো উপায় থাকে তাহলে একটা প্রপার শু সিলেক্ট করার জন্য অনেক সুবিধা হয়। কিন্তু আসলে সেটার জন্য মানে 3D স্ক্যানিং অথবা প্রপার এক্সপার্ট যারা আছে, যারা আসলে পায়ের কিভাবে ল্যান্ড করছে সেটার ভিডিও দেখে বলতে পারবে, এই ধরনের সুবিধা আমাদের দেশে কিছুটা কম। সো আমরা যদি ধরে থাকি যে বেশিরভাগ রানার একটা নিউট্রাল শু খুঁজছে, তাহলে একটা যে কোনো শু যেখানে কিছু পরিমাণ হালকা পরিমাণ কুশন আছে, মোটামুটি লাইট ওয়েট, এরকম একটা শু এবং হচ্ছে তার রানারের পায়ের সাইজ অনুযায়ী তার রেগুলার তিনি যেই সাইজের জুতা পরেন তার হাফ বা ওয়ান সাইজ বড় জুতা দিয়ে উনি শুরু করতে পারেন। আচ্ছা, সো এখানে তো আমরা কিছু জুতা দেখতে পাচ্ছি আপনার, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এখানের মধ্যে কোন জুতাগুলো আপনি আসলে কিভাবে ইউজ করেছেন বা কোন পারপাসের জন্য ইউজ করে থাকেন, একটা একটা করে যদি বলতেন আমাদেরকে। হ্যাঁ, শিওর। সো আমরা যারা আসলে রেগুলার ট্রেনিং করি, তাদের এই ট্রেনিং এর বিভিন্ন ধরনের রানের ভ্যারিয়েশনের প্রয়োজন হয়। যেমন মানে আমরা যদি ধরা যাক যে আমরা যদি কেউ সপ্তাহে 40 কিলোমিটার দৌড়াই, সো এর 80% রান হওয়া উচিত হচ্ছে ইজি রান, যেখানে হচ্ছে আমাদের হার্টবিট খুব বেশি বাড়বে না এবং আমরা খুব বেশি এফোর্ট ছাড়াই এই 80% রান সম্পন্ন করতে পারবো। সো সেটার জন্য যে ধরনের জুতা ব্যবহার করা হয় সেগুলোকে রেগুলার ট্রেনার বলা হয়। সো এই ট্রেনারগুলোতে হয়তো কিছুটা কুশন থাকবে, এটার বাইরে খুব বেশি অ্যাডিশনাল বেনিফিটের দরকার নেই। আই থিংক এটা হচ্ছে আসলে রেগুলার ট্রেনার। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, এটা হচ্ছে এসিক্স জেল মডেলের একটা জুতা, এক্সাক্ট 10। সো এটাকে আমরা একটা রেগুলার ট্রেনার জুতা বলতে পারি, যেখানে একটা মোটামুটি কুশনিং আছে। আপনি যেটা বললেন একটা মিড ফোম লেভেলের একটা আছে, উপরে একটু ব্রিদেবল আছে এটা। সো ব্রিদেবিলিটি আমার মনে হয় একটা বেসিক এলিমেন্ট। হ্যাঁ, আমাদের দেশের আবহাওয়ার কথা চিন্তা করলে জুতাটা ব্রিদেবল হওয়া খুবই দরকার, যেখানে আসলে মানে গরমের জন্য এই জুতাটা আসলে ব্রিদেবল হওয়াটা দরকার। হ্যাঁ, তাহলে এয়ার সার্কুলেশনটাও থাকে, এয়ার সার্কুলেশনটা থাকে। সো ব্রিদেবিলিটি মনে হয় একটা ইম্পর্টেন্ট জিনিস রানিং শু এর জন্য। সো এটা হচ্ছে আমরা মনে ট্রেনার বলতে পারি। বাট এই জুতাগুলোর ক্ষেত্রে যদি আপনি একটু বলতেন যে কোন জুতাটা আসলে আপনি কখন পড়ছেন বা এখন কিভাবে ইউজ করছেন। বাকি যে 20% বললাম যে হচ্ছে 80% তো আসলে ইজি রান হওয়া উচিত, বাকি 20% হচ্ছে ইন্টারভাল বা স্পিড রান, যেগুলো হচ্ছে আমাদের নিজেদের রানিং পারফরমেন্সকে বুস্ট করতে হেল্প করে। সো সেটার জন্য অনেকে কিছু ডিফারেন্ট টাইপের জুতা ব্যবহার করে থাকেন। যেমন আমার কাছে এটা আছে ব্রুকস হাইপারন স্পিড মডেলের একটা জুতা, যেটা হচ্ছে সাধারণত ইন্টারভাল ট্রেনিং এর জন্য ব্যবহার করা হয়। সো এটার যে সোলটা এখানে কুশনিং একটু কম এবং এটা একটু হার্ড সোল। হ্যাঁ, সো হার্ড সোল হওয়ার কারণে যেটা হয় যে হচ্ছে এটার এনার্জি রিটার্নটা একটু বেশি থাকে। হ্যাঁ, সো দেখা যায় যে হচ্ছে যখন আমরা একটু জোরে দৌড়াতে চাই, সেখানে হচ্ছে এনার্জি রিটার্নটা বেশি থাকার কারণে আমরা হচ্ছে সেই টেম্পোটা হচ্ছে সহজে ধরে রাখতে পারি। সো এটা তখন হচ্ছে আমাদের ওই একটা টেম্পো বা থ্রেশহোল্ড রানে আমরা যেই পেসে দৌড়াচ্ছি একটু হাই পেসে, সেটা আমাদেরকে মেইনটেইন করতে সাহায্য করে। সো কিছু কিছু ক্ষেত্রে এরকম শোয়ের মধ্যে
কিছু প্লেট থাকে, যেমন হচ্ছে কার্বন Adidas প্লেট Boston, টাইপের? হ্যাঁ কার্বন প্লেট অথবা নাইলন প্লেট, হুম। যেমন হচ্ছে Saucony Endorphin Speed একটা মডেল যেটা হচ্ছে স্পিড রানিং এর জন্য ব্যবহার করা হয়, সেখানে যেমন একটা নাইলন প্লেট ইউজ করা হয়েছে। আচ্ছা। তারপর Asics সরি Adidas Boston, Adidas Boston এ হচ্ছে একটা কার্বন প্লেট আছে। সো কার্বন প্লেট থাকতে যেটা হচ্ছে এনার্জি রিটার্নটা আরো একটু বেশি হয় আর কি। আর যখন আমরা একটা রেসে পার্টিসিপেট করি, রেসে তো আসলে দেখা যায় যে হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে দৌড়ানোর চেষ্টা করি। তো তখন হচ্ছে সেই জুতোগুলোতে আবার হচ্ছে দেখা যায় ভিতরে কার্বন প্লেট থাকে, যেন হচ্ছে সর্বোচ্চ পরিমাণ এনার্জি রিটার্ন হয় আর কি। আর এখানে যেটা আছে এটা হচ্ছে Saucony Peregrine। সো এটা হচ্ছে একটা ট্রেইল রানিং শু। সো আচ্ছা। আমরা হচ্ছে দেখা যায় যে রোড রানিং এ তো আমরা সাধারণত পিচে দৌড়াই পিচে আর কি, দৌড়াই। হ্যাঁ পিচ বা অ্যাসফল্টের উপর দৌড়াই, কিন্তু ট্রেইলে তো বিভিন্ন ধরনের মানে টেরেনের উপর দৌড়ানো হয়, সেটা মাটি হতে পারে, পাথরে হতে পারে। সো সেখানে আসলে নর্মাল রোড রানিং এর চেয়ে আমাদের গ্রিপটা খুব ইম্পর্টেন্ট। সো Important. এখানে এটার সোলে আসলে কিছু লাগস আছে, যেটা হচ্ছে আমাদেরকে এই গ্রিপটা প্রোভাইড করতে সাহায্য করে, যেন হচ্ছে পিচ্ছিল জায়গাতে সহজে পিছলে না পিছলে না যায়। যায়। তারপর হচ্ছে এটার সামনের যে অংশটা আছে সেখানে কিছুটা টো গার্ড আছে, যেন হচ্ছে কোনো পাথর বা এরকম কোনো কিছুতে বাড়ি গেলে বাড়ি সেটা গেলে। যেন হচ্ছে নখের উপর সরাসরি ইম্প্যাক্ট হুম, না হুম, পড়ে। হুম। আর এরকম ট্রেইলারিং শু গুলোতে অনেক সময় একটা গোরটেক্স ভার্সন থাকে, যেমন হচ্ছে একটু ঠান্ডা টাইপের যে ওয়েদার গুলো আছে, ধর যে একটু স্নোই, হুম। সেই সব জায়গাতে মানে সহজে হচ্ছে ভিতরে যেন পানি বা ময়েশ্চার ঢুকতে না পারে, সেটা প্রোটেকশনের জন্য একটা সেপারেট লেয়ার থাকে। বুঝতে পেরেছি। আমার একটা প্রশ্ন আছে ভাই, মানে এই তিনটা জুতো তো আমরা দেখলাম, একটা এসিক্স, Saucony বা আরেকটা ব্র্যান্ড যেটা আছে, সো ব্রুকসের। সো এখানে আমার যেটা প্রশ্ন, এগুলা তো বেশিরভাগ কিছু ওয়েস্টার্ন কান্ট্রি বেসড জুতা, হয়তো ইউরোপ বা ইউএসএ তে প্রডিউস হয়তো আমাদের এশিয়াতেই হয় মোস্ট প্রবাবলি, কিন্তু এদের মেইন ম্যানুফ্যাকচারার কোম্পানি এরা তো অনেকেই হচ্ছে ওয়েস্টার্ন বেসড কোম্পানি। সো আমাদের দেশের জন্য এই জুতাগুলো আসলে কতটা কমফোর্টেবল, মানে আমাদের দেশের জন্য কি আমাদের দেশে তো কয়েকটা ব্যাপার হচ্ছে, একটা হিউমিডিটি প্রচন্ড, যখন তখন বৃষ্টি হচ্ছে, শীতকালে যদিও বৃষ্টিটা হয়তো কম হয়, কিন্তু হিউমিডিটিটা একটা ইস্যু। সো আমাদের দেশের রাস্তাঘাটও অত হয়তো ওদের রাস্তাঘাটের মতো অতটা রানিং ফ্রেন্ডলি না, আমি যদি বলি। আপনি টেরেনের কথা বলছেন, এখানে টেরেন আছে কিছু, এমনি কিছু ফুটপাথ আছে, বাট ওভারঅল সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়? আপনি তো অনেক জুতো ইউজ করেছেন বিভিন্ন রকম, যে ওরা কি এই জায়গার এই মার্কেটগুলোর কথা মাথায় রাখে, নাকি আমাদেরটা আসলে আমরা আসলে এটার সাথে অ্যাডাপ্ট করে নিই, নাকি অ্যাডাপ্ট করতে প্রবলেম হয়, কোনটা? না, আমি যেটা বলবো যে হচ্ছে আহ, এই ফ্রন্ট রানের যে কোম্পানিগুলো আছে, আহ, এই জুতোগুলো মানুষ যেই দেশে ব্যবহার করে সেই সব দেশেও আসলে অনেক ভ্যারিড টেরেইন আছে, মানে সেখানেও শীত প্রধান দেশও আছে, আবার হচ্ছে অনেক গরম আবহাওয়ার দেশও আছে। যেমন আমি যদি ইউনাইটেড স্টেটসের কথা বলি, ইউনাইটেড স্টেটসে কিন্তু হচ্ছে এমন জায়গা আছে যেখানে অনেক ঠান্ডা বরফ পড়ছে, আবার হচ্ছে সাউথের দিকে হচ্ছে অনেক জায়গা আছে যেখানে অনেক হট অ্যান্ড হিউমিড, লাইক বাংলাদেশের মতনই। তারপর হচ্ছে অনেক ট্রেইল আছে, ইউরোপে এরকম অনেক ট্রেইল আছে। তারপর আফ্রিকান রানার যারা, তারাও হচ্ছে অনেক প্রমিনেন্ট। সো হচ্ছে সেসব দেশের অনেক জায়গার আবহাওয়া কিন্তু বাংলাদেশের মতো। সো এই কোম্পানিগুলো যেই জুতাগুলো বানায়, সেখানে আসলে সব ধরনের মানুষকে ক্যাটার করার মতনই জুতো আছে। বাট আমাদের জন্য যেটা সমস্যা হতে পারে যে হচ্ছে যেহেতু এই জুতোগুলো আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, সো এটা অনেক সময় দেখা যায় যে হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে বলতে না, থাকে না, এবং হচ্ছে দেখা যায় যে এটা খুব একটা অ্যাভেলেবল থাকে না, কারণ এই কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে কোনো প্রেজেন্স নেই। প্রেজেন্স নেই। হ্যাঁ, সো হচ্ছে এগুলো সবই হচ্ছে আমাদেরকে ডিরেক্ট ইম্পোর্ট করে একটা অ্যাডিশনাল সার্চার্জ দিয়ে নিয়ে আসতে হচ্ছে। সো আমাদের দেশের ম্যাস পিপলের অনেকের জন্যই আসলে এই জুতোগুলো মানে কেনা বা হচ্ছে সহজে সংগ্রহ করাটা এফোর্ড সহজ করাটা না। কঠিন, আমরা যদি এই সহজ কথায় বলি। সো মানে যেটা যদি আমরা সামারি করি, তাহলে হচ্ছে যখন আমরা একটু ফাস্ট রানিং করব বা খুব স্প্রিন্ট দিব, তখন হচ্ছে আসলে বেসিক্যালি লাইট ওয়েটটা অনেক বেশি থাকা লাগে, মানে জুতা লাইট ওয়েট এবং একটা প্লেট থাকা লাগে থাকে, জুতাটা, যেটা- মানে যেটা যাতে hard sole এর জুতা হ্যাঁ। হয়। আবার যখন হচ্ছে আমরা একটু স্টেবিলিটি বা একটু মানে ম্যারাথনের মতো অনেক লম্বা রান দিব, তখন মানে কুশনিংটা বেশি থাকা লাগবে, বা হচ্ছে ইজি রানের জন্য cushioning টা important, হ্যাঁ। কুশনিংটা বা হচ্ছে স্টেবিলিটি শু, তখন মানে একটা ওই ব্যাপারটা হচ্ছে একটা স্ট্যাবিলিটি শু, যেমন যাদের পায়ের একটা হচ্ছে আর্ক থাকে, arc আর্কটা থাকে। বেশি, সো তাদের ইনজুরি প্রিভেনশনের জন্য স্টেবিলিটি স্ট্যাবিলিটি শুটা থাকে। সো এক এক টাইপের রানিং এর জন্য তাহলে আমাদের এক এক রকম শুটা। এর বাইরেও তো আরো অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, যেমন আমি একটু সাইক্লিং এর কথা যদি বলি, আপনি একটু সাইক্লিং কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে কেমন জুতা আপনি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন? সাইক্লিং এর ক্ষেত্রে সাইক্লিং এর দুটো মেইন জনরা হচ্ছে একটা রোড সাইক্লিং আর একটা হচ্ছে ট্রেইল, হ্যাঁ, অথবা গ্র্যাভেল কেও অনেকে এটার মধ্যে বলে। সো হচ্ছে
সাইক্লিংয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যখন পেডেলিং করছি, সো সেই আমাদের পায়ের যে ডাউনওয়ার্ড মুভমেন্ট সেই এনার্জিটা যেন হচ্ছে পেডেলে প্রপারলি ট্রান্সফার হয়। তো সেটার জন্য আসলে একটু ফ্ল্যাট টাইপের জুতা দরকার, যেখানে হচ্ছে আমাদের রানিং শুতে তো একটা কার্ভ থাকে, এটা আমাদের পায়ের পাটা যেভাবে পড়ছে সেটার সাথে ম্যাচ করার জন্য। কিন্তু এই একটা ফ্ল্যাট সোলের জুতা হলে প্যাডেলতে যেহেতু ফ্ল্যাট, সেখানে হচ্ছে এনার্জি ট্রান্সফারটা ইজিয়ার হয়। তারপরও এটা ছাড়াও অনেকে হচ্ছে ক্লিক শু ব্যবহার করে সাইকেলে, যেখানে হচ্ছে সাইকেলটা আসলে যে প্যাডেলটা থেকে পেডেলটার সাথে লক হয়ে যায়, সেটাকে একটু পাটাকে একটু ঘুরিয়ে খুলে ফেলা যায় জুতাটাকে, কিন্তু হচ্ছে সেটা ইউজুয়ালি লক হয়ে থাকে। সেক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে আমরা যখন ডাউনওয়ার্ড পেডাল করি তখন তো হচ্ছে আমরা নিচের দিকে প্রেস করছি, কিন্তু যখন আমাদের পাটা উপরে উঠছে, যদি হচ্ছে ওই ক্লিপটা হচ্ছে পেডালের সাথে লেগে থাকে, তখন আমরা ওটাকে পুলও করতে পারি। আচ্ছা। সো আমাদের হচ্ছে অ্যাডিশনাল পাওয়ার ট্রান্সফার হয়। সো কিছু আছে হচ্ছে এরকম ক্লিপলেস, মানে ক্লিপ সহ জুতো আর কি। হ্যাঁ, সো হচ্ছে যেগুলো হচ্ছে ক্লিপ ছাড়া জুতো সেগুলো ইউজুয়ালি ফ্ল্যাট সোলের হওয়া উচিত। আর যেগুলো হচ্ছে এরকম ক্লিপ সহ জুতো, সেটা হচ্ছে রোড সাইক্লিং এর জন্য কিছু শু আছে, তারপর মাউন্টেন বাইকিং এর জন্য কিছু শু আছে। সো এরকম ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা যায়। আরেকটা তো সাইক্লিং এর কথা তো বললামই, আরেকটা হচ্ছে জিম অ্যাক্টিভিটির নিয়ে হচ্ছে আমরা অনেকে, আমাদের মনে হয়তো একটা প্রশ্ন আছে যে জিম যখন করবো তখন আসলে কি টাইপের জুতা হয়তো পরা উচিত, যদিও ডেইলি ট্রেনের কথা আমরা একটু করে বলেছি। সো ওইটাই কি আমরা জিমের জন্য কি ওইটাই আমরা ইউজ করতে পারি মেইনলি? জিমের জন্য বেটার হচ্ছে যে জিমের আমাদের মুভমেন্টটা যেহেতু স্ট্যাটিক হয়, লাইক হচ্ছে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকি, সেখান থেকে যেন আমরা একটা স্ট্যাবিলিটি মানে স্টেবল ভাবে দাঁড়িয়ে থাকতে পারি, এরকম জুতো দরকার। তো সেটার জন্য আসলে আই থিঙ্ক কিছু স্পেসিফিক শু আছে, যেটা হচ্ছে মানে এক জায়গাতে সোজা দাঁড়িয়ে থাকার জন্য ভালো, বা হচ্ছে সেটা সহজে মুভ করবে না আর কি। সো সেটা আসলে রানিং শুগুলো থেকে একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ, সো এরকম না যে হচ্ছে একটা জুতা পরে মাল্টিপল অ্যাক্টিভিটিস করা যাবে না, বাট হচ্ছে যদি ওই অ্যাক্টিভিটিসের জন্য স্পেসিফিক জুতা হয়, সেটা হচ্ছে মানে পারফরমেন্সটাকে বুস্ট করবে। বুঝতে পেরেছি। আর দর্শকদের জন্য আরো কয়েকটা জিনিস একটু যোগ করতে চাই। একটা হচ্ছে আমরা তো কয়েকটা অ্যাক্টিভিটিসের জন্য বললাম, আরো কয়েকটা অ্যাক্টিভিটিস হয়তো আছে, যেমন একটা হচ্ছে আপনার ফিল্ড অ্যাক্টিভিটিস, ক্রিকেট বা ফুটবল, ওগুলোর জন্য আসলে এটা যারা ক্রিকেট বা ফুটবল খেলেন তারা জানেন যে ওই জুতাগুলোর জন্য আসলে একটু স্পাইক টাইপের জিনিস থাকা লাগে, যেহেতু নরম মাটি সেখানে আসলে যে জুতাটা থাকবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে বেশ কিছু জুতা আছে টার্ফে খেলার জন্য। সো এইসব জুতাগুলো আসলে মেইনলি আমরা ফুটবল টার্ফে খেলে থাকি, অথবা যখন আমরা মাঠে খেলবো তখন ওই বুটগুলোতে স্পাইকটা থাকে। আরেকটা টাইপের জুতা আছে সেটা হচ্ছে কোর্ট স্পোর্টসের জন্য, যেমন ব্যাডমিন্টন, বাস্কেটবল বা হচ্ছে টেনিস, এই টাইপের জন্য। ওখানে আসলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি যতদূর জানি যে জুতাটা খুবই আপনার মানে সাডেন রোটেশনের জন্য প্রিপেয়ার থাকতে হয়। যেমন কোর্টে কি হয়, আমরা হঠাৎ করে ব্যাডমিন্টনের সময় একটা স্ম্যাশ করতে চাই, তখন পাটা হঠাৎ করে মুভ করে, আবার গ্রিপ করতে হয়। টেনিসে যেমন খুব ফ্রিকোয়েন্ট দৌড়াদৌড়ি করা লাগে, আপনি ক্রিকেটে যেমন একটু থেমে থেমে কিন্তু দৌড়াদৌড়ি করতে পারেন, ফিল্ডটা একটু ডিফারেন্ট, ওখানে হচ্ছে ফিল্ডটা ওরকম। সো এরকম বিভিন্ন রকমের আসলে আপনার কোর্ট স্পোর্টসের জন্য বিভিন্ন রকম জুতা ডিজাইন করা হয়। যেমন বাস্কেটবলের জন্য স্পেশাল জুতা আছে নাইকি রিডার্সের, ওদের টেনিসের জন্য আলাদা জুতা আছে, মানে অনেক রকমের জুতা আছে। সো এটা হচ্ছে আরেকটা জুতা। সো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য কিন্তু বিভিন্ন রকম জুতাটা ইউজ করা হয়। সো আপনারা আমার মনে হয় একটা বেসিক ধারণা পেয়ে গেছেন যে কি টাইপের জুতা দর্শকরা যে কি রকম পারপাসে আসলে ইউজ করা লাগে। এখন যেটা ব্যাপার, আমরা একটু এলিমেন্টারি লেভেলের ইউজারদের জন্য যদি একটু বলি, যে যখন প্রথম জুতাটা কিনতে যাবে আপনার মতে কি জিনিসটা দেখা হচ্ছে, একটা তো অবশ্যই এফোর্ডেবিলিটির ব্যাপার আছে, তবে কেউ যদি এফোর্ড করতে পারে, আমরা কোনো স্পেসিফিক ব্র্যান্ডের কথা, দেশি ব্র্যান্ডের কথা যদি আমরা বলতে পারি, অনেক দেশি ব্র্যান্ড আছে, আমরা যদি পার্টিকুলারলি আপনি বিগিনারদের জন্য যখন তারা জুতা সিলেক্ট করতে যাবে তখন আপনি কি অ্যাডভাইসটা দিবেন? আমার মনে হয় যে মানে যখন শুরু করছি এটা নিয়ে আসলে ওভার থিঙ্ক করা উচিত না। মানে ইভেন যদি অ্যাফোর্ডেবিলিটি থাকেও, মানে সবচেয়ে এক্সপেন্সিভ জুতোগুলো হচ্ছে ইউজুয়ালি কার্বন প্লেটেড রেস শু, কিন্তু এই জুতোগুলো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে যে কার্বন প্লেটটা আছে সেই কার্বন প্লেটটা হচ্ছে একটু তাড়াতাড়ি ক্ষয়ে যায়। মানে আমরা একটা নর্মাল রানিং শু যদি 1000-1200 কিলোমিটার দৌড়াতে পারি, এটার কুশনিংটা নষ্ট হয়ে যাওয়ার আগে আমরা হয়তো একটা কার্বন প্লেটেড রেস শু ব্যবহার করতে পারবো 400 বা 500 কিলোমিটার। হ্যাঁ, সো দেখা যায় যে অনেকের অ্যাফোর্ডেবিলিটি থাকলে ওনারা হয়তো কার্বন প্লেটেড শু কিনতে পারেন, বাট যখন শুরু করছেন আপনার আসলে একটা ডেইলি ট্রেনার দরকার, যেটা পরে হচ্ছে আপনি প্রত্যেকদিন দৌড়াতে পারবেন, যেটা আপনাকে ইনজুরি প্রিভেনশন এবং মোটামুটি একটা কমফোর্ট দেবে শুরু করার জন্য। সো যে কোনো ব্র্যান্ডেরই আসলে একটা ডেইলি প্রপার ট্রেনার হলেই হয়। সো এর জন্য হচ্ছে মানে যেই ব্র্যান্ডগুলো আসলে প্রপার রানিং শু তৈরি করে, তাদের জুতোগুলো
সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হচ্ছে অন্য জুতোগুলো কুশনিংটা আসলে এত লং লাস্টিং হয় না। সো ধরা যাক নাইক, অ্যাডিডাস অথবা সফনি কিংবা আসিক্স এর সবারই হচ্ছে প্যাটেন্টেড টেকনোলজি আছে, আচ্ছা। যারা হচ্ছে যেটার বেসিসে হচ্ছে এই কুশনিং গুলো তৈরি করা হয়। কিন্তু হচ্ছে একটা কপি জুতার অথবা হচ্ছে একটা নন রানিং শু এর কুশনিংটা কখনোই হচ্ছে এদের কাছাকাছি হবে না। সো হচ্ছে যদি মানে একটা প্রপার রানিং শুর দাম একটু বেশিও হয়, মানে সেটা খুব ফ্যান্সি কিছু হওয়ার দরকার নাই, কিন্তু হচ্ছে একটা যদি Basic. এলিমেন্টারি লেভেলের ট্রেনারও হয়, তারপরও আমি বলবো যে হচ্ছে সেটা সিলেক্ট করাটা বেটার, কারণ এটা হচ্ছে ইন দি এন্ড হচ্ছে আরো বেশি দিন সাপোর্ট দেবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটাও আমার মনে প্রশ্ন আসে বারবার, যে আমরা তো প্রতিদিন যেমন আমরা অফিস করছি, আপনি অফিস করছেন, মানে হয়তো আমরা খুব বেশি ফর্মাল অফিস করি না, অনেক প্রফেশনে খুব ফর্মাল অফিস করতে হয়, বিভিন্ন রকম ফর্মাল জুতা পরতে হয়, বাট এখন আমি যেটা যদ্দূর দেখতে পাই, বাইরে বের হলে আমি যদ্দূর খেয়াল করি, ইদানিং যেটা আরো বেশি দেখতে পাচ্ছি, প্রচুর লোকজন কিন্তু মানে ঠিক রানিং শু না হলো মানে স্পোর্টস শু পরছে, আমরা যদি বলতে পারি, যেমন এগুলো সবই রানিং শু, কিন্তু আলটিমেটলি প্রচুর লোকজন কিন্তু স্পোর্টস শু পরছে, মানে কেটস টাইপের জুতা, আমরা কেটস বলতাম আর কি একটু আগে। সো কেটস তো একটা আসলে ওয়ার্ক টার্ম। সো আমরা এরকম টাইপের জুতা তো প্রচুর লোকজন পরে, এখন মনে করেন যারা একটু ক্যাজুয়াল অফিস করে তারা কিন্তু অনেকেই আপনার স্পোর্টস শু পরে বিভিন্ন রকম। Right. আবার আরেক টাইপের জুতা আছে যেমন ফ্যাশনেবল শু, বা আপনি যেটা বলতে পারেন যে হচ্ছে চামড়া জুতা, যেগুলো হচ্ছে ফর্মাল শু বা ফ্যাশনেবল শু। সো আমি জাস্ট দর্শক যারা দেখছেন তাদের জন্য জাস্ট মানে একটু আপনাকে একটু টিপস দিতে বলবো, সেটা হচ্ছে ভালো জুতাটা, মানে আপনি তো প্রতিদিন জুতা পরছেন, আপনি চামড়ার জুতা যদি পরেন, বা চামড়ার জুতা আমি লেদার জুতা হোক বা সেটা হচ্ছে একটু ফ্যাশনেবল স্নিকার টাইপের জুতা হোক, এগুলাও প্রচুর চলে এখন বাংলাদেশে। বাট এগুলা যদি আপনি প্রতিদিন 8 ঘন্টা যদি একটা জুতা পরেন, আপনার যদি হাঁটাহাঁটি করা লাগে, ধরেন আপনি বিকালবেলা আপনি মেট্রো স্টেশন থেকে হেঁটে আপনার বাসায় যাচ্ছেন সাপোজ, বা আপনি ধরেন আপনি ধানমন্ডি থেকে আপনার অফিসে যাচ্ছেন, ধানমন্ডিতে মনে করেন আপনার অফিস, আপনি দূরে হলে তার হেঁটে যেতে পারবেন না, কিন্তু আপনি যদি একটু কাছাকাছি তাহলে হেঁটে যেতে পারবেন, অথবা অনেক সময় রিক্সা ডিস্টেন্স হলে আমরা এখন হেঁটে চলে যাচ্ছি, অনেক সময় এমনও হয় অফিস থেকে বিকালে বের হয়ে হয়তো একটু দূরে গিয়ে বাসে উঠতে হয় অনেককে, বা গাড়ি থাকলে একটু হেঁটে গাড়িতে উঠতে হয়, বাট যেটাই হোক না কেন। সো তখন আপনার রেগুলার ইউজের জন্য এরকম টাইপের রানিং শু না হলেও ট্রেনার টাইপের শু ব্যবহার করা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট আমি বলবো না, বাট হচ্ছে আমি যেটা বলবো যে হচ্ছে এই ধরনের স্পোর্টস শু গুলো বা রানিং শু গুলো আসলে ওয়াকিং এর জন্য অনেক ভালো, মানে দিস আর ভেরি কমফোর্টেবল আর কি। সো আমি যখন হচ্ছে একটা ফর্মাল শু পরে হাঁটবো, সেই হাঁটাটা আমার জন্য অত কমফোর্টেবল হবে না, এবং হচ্ছে সেটা আসলে হয়তো হাঁটার প্রতি আমার ইন্টারেস্টকেও কমিয়ে দিতে পারে। হ্যাঁ, এবং তখন হয়তো একটা এবং ওই জুতাটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে কিনা, ভাঁজ পড়ছে কিনা, সেটার ব্যাপারে আমার কিছুটা কনসার্ন থাকে। কিন্তু একটা স্পোর্টস শু আসলে ব্যবহার করাটা অনেক আরামদায়ক। সো হচ্ছে এটা পরে যদি আমরা রেগুলার হাঁটাহাঁটি করি, সেটা আসলে আমাদের পায়ের জন্যও ভালো, বা হচ্ছে মানে সেক্ষেত্রে হাঁটাটাও আসলে অনেক এনজয়েবল হয়। আপনি কি রেগুলার ইউজের জন্য কি রকম টাইপের প্রেফার করেন এখন? মানে এটা তো আপনি রানিং এর জন্য বললেন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্য, আর রেগুলার ইউজের জন্য? আমার আসলে এখন pretty much সবই রানিং শু। আচ্ছা, হচ্ছে রেগুলার ইউজের জন্য এগুলো ইউজ করা হয়। এগুলো ইউজ করেন, মানে রেগুলার ইউজের জন্য তো আসলে এটাতে খুব বেশি তো আসলে আপনার প্রবলেম তো হয় না অবশ্যই, কিন্তু ওই কমফোর্টটা তো অবশ্যই পান, তাই না? মানে ওয়াকিং এ হ্যাঁ, ডেফিনেটলি সেই কমফোর্টটা পাই। একটাই সমস্যা, সেটা হচ্ছে যে আপনি যদি একই জুতা পরে দৌড়ান এবং রেগুলার ইউজ করেন, আপনি যখন দৌড়াবেন তখন তো আসলে জুতা নোংরা হয়ে যাওয়ার চান্স থাকে। তখন বৃষ্টির পানি পড়ছে, কাদা লাগছে, সেগুলো হচ্ছে। সো যেটা হয় যে যেটা পরে আমি মানে যেটা দৌড়ের জন্য বেশ কিছুদিন ইউজ করেছি, সেটা হয়তো আমি এখন ধুয়ে টুয়ে নর্মালি ইউজ করছি। হ্যাঁ, আর হচ্ছে দৌড়ানোর জন্য যেহেতু সেটা রেগুলার ময়লা হচ্ছে, সেটা হয়তো আমি সেপারেট করে রেখে দিচ্ছি আর কি। কিন্তু আমার জন্য এগুলো ইউজ করাটাই বেশ কমফোর্টেবল। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, মানে আমরা তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর জন্য কথা বললাম, রেগুলার ইউজ থেকে শুরু করে বাট ইয়াটা ওভারঅল যদি আপনি একটু সামারি করেন যে আমাদের আজকের টপিকটার, যে ভালো জুতাটা, মানে আমরা যেটাকে বলি হচ্ছে ভালো জুতার পিছনে ইনভেস্ট করাটা কেন জরুরি? ভালো জুতার পিছনে ইনভেস্ট করা জরুরি কারণ হচ্ছে আপনি একটা ভালো জুতা না কিনে আপনি যদি একটা কপি প্রোডাক্ট কিনেন, তাহলে আপনার ইনজুরি হওয়ার যে চান্স থাকে সেটা আসলে এর চেয়ে আরো অনেক বেশি এক্সপেন্সিভ ইন টার্মস অফ টাইম এন্ড মানি। সো একটা ভালো জুতা হচ্ছে আপনাকে প্রপার কমফোর্ট দেবে, আপনার আপনি যে অ্যাক্টিভিটির জন্য জুতা কিনছেন সেই অ্যাক্টিভিটিতে আপনার পারফরমেন্স বাড়াবে, এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ইনজুরি ফ্রি রাখতে হেল্প করবে। সো শু নিয়ে তো আমরা অনেক কথা বললাম, এখন যারা যেহেতু রানিং নিয়ে আমরা কথা বলছিলাম, সো আপনি যদি কিছু টিপস দিতেন একটু বিগিনার লেভেল রানারদের জন্য, এটা শু রিলেটেড হতে পারে, রানিং নিয়েও হতে পারে, আমার মনে হয় একটু টিপস আমরা পেতে পারি আজকে। হ্যাঁ,
সো রানিং এর ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টিপসটা সেটা সম্ভবত একটু কাউন্টার ইন্টুইটিভ। সেটা হচ্ছে আমরা যারা লং ডিস্টেন্স রান করি তাদের জন্য জোরে দৌড়ানোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আস্তে দৌড়ানো। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন একটা হাফ ম্যারাথন বা ম্যারাথন রেস রান করি সেটা আসলে কয়েক ঘন্টার ব্যাপার। সো এই কয়েক ঘন্টা আমরা আসলে সবাই জোরে দৌড়াতে চাই, কারণ হয়তো আমরা টেলিভিশনে দেখি অথবা আমাদের সবার দৌড়ে শুরু আসলে স্প্রিন্ট থেকে ছোটবেলায় স্কুলে। সো হচ্ছে স্প্রিন্ট তো আসলে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে হয়, কিন্তু যখন এন্ডুরেন্স রানিং এর ব্যাপারটা চলে আসে তখন হচ্ছে আমাদের এনার্জিটা প্রিজার্ভ করতে হয় ফর লং ডিস্টেন্স। তো আমি কি শুধু জোরে দৌড়াই, থেমে গিয়ে হাঁপাতে হাঁপাতে আবার কিছুক্ষণ পরে দৌড় রিজিউম করার চেয়ে আমি যদি একটা কম কিন্তু স্টেবল এফোর্টে লম্বা সময় দৌড়াতে পারি, সেটা হচ্ছে সেটা আসলে আরো ভালো। এবং এটা আসলে খুব একটা সহজ নয়, এটার জন্য প্র্যাকটিস করতে হয় যে হচ্ছে কিভাবে করে আমি আমার এফোর্ট এবং হার্ট রেটকে লো রেখে দৌড়াতে পারি। সো সেটা একটা প্রাইমারি টিপস। এবং হচ্ছে অবশ্যই যে কোনো জিনিসকে আমি যদি এনজয় না করি সেটা আসলে মানে লং টার্মে কন্টিনিউ করা পসিবল হয় না। সো আমরা যতক্ষণই দৌড়াই সেটাকে আমরা এনজয় করার চেষ্টা করি। আমরা হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় যে হচ্ছে এখন ঘরে থাকি, অফিস রুমে থাকি, না হলে হচ্ছে কোনো একটা ট্রান্সপোর্টের মধ্যে থাকি। সো এই দৌড়ের সময়টুকু আমাদের আউটডোরে যাওয়ার একটা উপায় হতে থাকে, বা হচ্ছে আমাদের প্রকৃতিকে উপভোগ করার একটা সুযোগ হতে পারে। সো আমরা যদি হচ্ছে সকালবেলা বা মানুষ মানে সবার যে কোনো একটা সুবিধাজনক সময় সপ্তাহে 2, 3 বা 4 দিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যে যতটুকুই পারেন দৌড়াতে পারেন, আই থিঙ্ক সেটা তার জন্য এনজয়েবল হবে এবং সেটা লং টার্মে তার সুস্থতার জন্য বেনিফিশিয়াল হবে। গ্রেট। আমরা অনেক আড্ডা দিলাম আজকে রানিং নিয়ে, রানিং শু নিয়ে এবং রানিং এর আরো অনেক কিছু নিয়ে। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে দেখেছেন তারা একটু কষ্ট করে তাদের মন্তব্যখানি যদি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছেন তাহলে আমাদের খুবই ভালো লাগবে। এবং একই সঙ্গে এই শোটার ব্যাপারে আপনাদের যে কোনো রকমের ফিডব্যাক, যে কোনো রকমের কমেন্টস, কোনো সাজেশন, শু নিয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, অথবা যদি কোনো আপনারা যদি টিপস জানতে চান পার্টিকুলার শু এর যদি ব্যাপার কেনার ব্যাপারে, অবশ্যই আপনারা কমেন্টের সেকশনে জানাবেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার। ফিট অ্যান্ড লিটের প্রথম এপিসোডে আজকে আমরা কথা বললাম ডিফারেন্ট স্পোর্টসের বা ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের জন্য ডিফারেন্ট শুজ কীরকমভাবে দরকার আমাদের, সেটা নিয়ে আজকে আমাদের ওয়াসিক মুরসালিন ভাই আজকে আমাদেরকে অনেকগুলো টিপস দিলেন এবং অনেক কিছু নিয়ে আমরা একটা আড্ডায় দিলাম বলা যায়। এবং একই সঙ্গে আমার আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। সো ফিট অ্যান্ড লিটের পরবর্তী এপিসোডগুলোতে আমরা স্পোর্টস শু তো বটেই, স্পোর্টস আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, ফিটনেসের আরও অনেক কিছু নিয়ে আমরা আরও নতুন কোনো গেস্ট নিয়ে আবারও খুব শিগগিরই হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।